সামনে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ, দ্রুত প্রস্তুতি নেওয়ার তাগিদ সিপিডির। কর খাত, বাণিজ্য নীতি সহ সবকিছুই ঠেলে সাজানোর পরামর্শ। ঈদ সামনে রেখে সিরাজগঞ্জে কর্মমুখর তাঁতপল্লী, স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। ভারতীয় শাড়ি আসা বন্ধে বাড়ছে চাহিদা। মৌলভীবাজার হিমাগার না থাকায় খেতেই নষ্ট হচ্ছে টমেটো, উৎপাদন খরচ তোলানের দুশ্চিন্তায় কৃষক, সরকারি হিমাগার স্থাপনের দাবি। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক বিজনেস টাইমের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। কর কাঠামো থেকে শুরু করে আমদানি রপ্তানি ও বাণিজ্য নীতি ঠেলে সাজানোর পরামর্শ তার। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের আর্থিক অনিয়ম দুর্নীতির কারণে আগামী বছর বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জে পড়ার শঙ্কা রয়েছে। অর্থনৈতিক উন্নয়নকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতো আওয়ামী লীগ সরকার। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই অর্থনৈতিক ক্ষেত্রে ভুয়া তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছিল। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা উঠে আসে। এই সময় এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে এখন থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। আগের সরকারের আমলে যে মাসাজড একটা তথ্য ফাজ করা হয়েছে তথ্যগুলো, সেগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে সেটা যদি কমানো হয়, তারপরেও কিন্তু আমাদের এই ক্রাইটেরিয়া থাকবে। মনে রাখতে হবে যে আমাদের 3টা ক্রাইটেরিয়া পূরণ করা হয়েছে, তো সুতরাং 2টো ক্রাইটেরিয়া পূরণ করা আমাদের পক্ষে এই পর্যায়েও সম্ভব হবে। তো সেই জন্য এই যুক্তিগুলা দিতে হলে খুব প্রস্তুতির দরকার ছিল, সেটা হয়তো সরকার নিচ্ছিলেন কিনা জানি না। বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনে তেমন কোনো প্রস্তুতি নেয়নি সরকার। উৎপাদন বাড়াতে হবে ওষুধ শিল্প ও তৈরি পোশাক খাতে এবং কমাতে হবে খরচ। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে যেতে হবে বাংলাদেশকে। শুল্ক মুক্ত, কোটা মুক্ত বাজার সুবিধা, ডিউটি ফ্রি, কোটা ফ্রি, মার্কেট অ্যাক্সেস যেটা পাই, তার কারণে কিন্তু আমাদের এই পণ্য রপ্তানি করা সহজ হয়, বিশেষ করে আমাদের তৈরি পোশাক শিল্প। এবং এটা তো অন্যান্য স্বল্পোন্নত দেশও পেয়ে থাকে, কিন্তু সব স্বল্পোন্নত দেশের তুলনায় বাংলাদেশের কিন্তু সক্ষমতাটা অনেক বেশি এই উত্তরণটাকে মোকাবেলা করবে। তাহলে তাদের প্রস্তুতিটা কি? কর কাঠামো থেকে শুরু করে আমদানি রপ্তানি ও বাণিজ্য নীতি ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। ঈদ ঘিরে সিরাজগঞ্জে কর্মমুখর তাঁতপল্লী। ঈদ ঘিরে কর্মমুখর হয়ে উঠেছে সিরাজগঞ্জের তাঁতপল্লী। শাড়ি, লুঙ্গি, 3 পিস তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁত মালিক ও কারিগররা। এখানকার শাড়ি স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে, রপ্তানি করা হচ্ছে বিদেশেও। আব্দুস সামাদ সাইমের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। মেশিনের খটখট শব্দে মুখরিত সিরাজগঞ্জের তাঁতপল্লী। কেউ সুতা প্রস্তুত করছেন, কেউ বা সুতোয় রং করছেন, আবার কেউ বা কাপড় গুছিয়ে রাখছেন। ঈদকে ঘিরে বাড়তি আয়ের আশায় তাঁত শ্রমিকদের কর্মব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। দিনরাত পরিশ্রম করে তৈরি করছেন নানা ডিজাইনের শাড়ি, লুঙ্গি ও 3 পিস। ঈদ সামনে পড়াশোনা বেশি দরকার। এখন আমরা 6টা থেকে রাত 10টা পর্যন্ত কাম করি। বাজারে কাপড়ের চাহিদা বেশি বর্তমানে ঈদ উপলক্ষে, যার কারণে আমরা দিন রাতে পরিশ্রম করতেছি। এখন ঈদের চাপ, এখন 10টা 12টা করে কাপড়ের সুতা কাটি। অল্পই হয়, এখন ঈদকে ঘিরে সব কাজ চলতেছে। তাঁত মালিকদের অভিযোগ, জেলার 10 লক্ষাধিক মানুষ তাঁত শিল্পের সাথে জড়িত থাকলেও এই শিল্পের প্রতি সরকারের পৃষ্ঠপোষকতা কম। প্রতি বছর উপকরণের দাম বাড়লেও এই শিল্পের প্রতি সরকারের তেমন সুনজর নেই। প্রতি বছর উপকরণের দাম বাড়লেও বাড়ছে না কাপড়ের দাম। তবে এবছর ভারতীয় শাড়ি আসা বন্ধ হওয়ায় দেশীয় শাড়ির চাহিদা বাড়ছে। আমাদের যে কস্টিংটা যে পরে শাড়ি, সেই অনুযায়ী আমাদের মনে করেন যে সব সময় আমাদের কস্টিং মানে পাইতেছি কম। ভারতের কাপড় আলিগার আমাদের কাপড় চলে না আর কি, একদম শুয়ে পড়ে আর কি, মানে বিক্রি চলে না। যেই কারণে ইন্ডিয়ান কাপড় আসতেছে না, আমাদের কাপড়ের চাহিদা আছে। ইন্ডিয়া থেকে এই শাড়ি 3 পিস আনা বন্ধ করতে হবে। এটা বন্ধ করলে আমাদের এই কুটির শিল্প, আমাদের তাঁত শিল্পগুলো বেঁচে থাকবে।
রং ও সুতার দাম কমিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে বলে জানালেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট। রং এবং সুতার দাম কমানোর জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সিরাজগঞ্জের তৈরি সুতোয় জামদানি সহ নানা ডিজাইনের কাপড় দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাকিস্তান থেকে আমদানিকৃত 26,250 মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মরিয়ম জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানায় খাদ্য মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাহাজে আসা চালের নমুনা পরীক্ষা শেষে তা খালাসের কার্যক্রম শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। গেল 31শে জানুয়ারি পাকিস্তান বাংলাদেশ G2G চুক্তির আওতায় পাকিস্তান থেকে এই চাল কেনার সিদ্ধান্ত নেয় ঢাকা। এর আগে 5 মার্চ পাকিস্তান থেকে আমদানি করা প্রথম চালবাহী জাহাজ ফেরে চট্টগ্রামে। মৌলভীবাজারে হিমাগার না থাকায় টমেটো খেতেই নষ্ট হচ্ছে। কৃষকরা জানান বর্তমানে বাজারে টমেটোর দর নেই, আবার হিমাগারেও সংরক্ষণ করতে পারছেন না তারা, ফলে হাজার হাজার মেট্রিক টন কষ্টার্জিত ফসল পচে নষ্ট হচ্ছে। এমন অবস্থায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। অবশ্য হিমাগার স্থাপনের প্রস্তাব ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। শেখ সিরাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। দিগন্ত জুড়ে শুধু টমেটো ক্ষেত, কিন্তু এই টমেটো এখন কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। লাভের আশায় টমেটো চাষ করে এখন শ্রমিকদের মজুরি ও উৎপাদন খরচে তোলা দায় হয়ে পড়েছে। ক্ষেতের টমেটো খাচ্ছে না গরু ছাগলও, ফলে লাভের পরিবর্তে লোকসান হয়ে হতাশায় চাষিরা। কৃষকদের অভিযোগ, টমেটো সংরক্ষণে পর্যাপ্ত হিমাগার না থাকায় খেতেই নষ্ট হচ্ছে টমেটো। ক্ষতি কমাতে সরকারি হিমাগার স্থাপনের দাবি তাদের। ক্ষয়ক্ষতির তো শেষ নাই, কমসে কম 20 কোটি টাকা হইব। আমরা 3টা ইউনিয়নের ভিতরে গেছে, খালি আমরা চাষি হলো। যদি একটা হিমাগার থাকতো তাহলে আমার মালটা স্টক করে রাখতাম পারতাম, চাহিদা মতো বেচতাম পারতাম। যদি সরকারের উদ্যোগ থেকে যদি একটা হিমাগার দেওয়া হয়, তাইলে কৃষক লাভবান হইব এবং কৃষিটাও দিন দিন আগুয়াইব। লস হইল নিজের, লাভ হইল নিজের। তবে কৃষি অফিসে আমরা কোনো সুযোগ সুবিধা এখন পর্যন্ত পাইছি না। ঊর্ধ্বতন দফতরে হিমাগার স্থাপনের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। চাষিদেরকে আমরা বিভিন্ন প্রণোদনার মাধ্যমে, আমরা উপসি সবজি পাশাপাশি হাইব্রিড সবজি প্রণোদনা দেওয়ার মাধ্যমে তাদের ক্ষতিটা যেন পুষিয়ে নিতে পারে, এই চেষ্টা আমরা বিতরণ চলমান রয়েছে। সরকার হিমাগার স্থাপনে এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা মৌলভীবাজারের কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পূবালী ব্যাংক বিজনেস টাইমের সময় হলো একটি বিরতির, ফিরছি আরও খবর নিয়ে সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক বিজনেস টাইমে। পুরান ঢাকার শতবর্ষের স্বাদ এবার জায়গা করে নিয়েছে আইসিসিবির ইফতার বাজারে। কাচ্চির ঘ্রাণ, হালিমের মোলায়েম স্বাদ, পাহাড়ি মিষ্টান্ন সব মিলিয়ে ভোজন রসিকদের জন্য এক নতুন ঠিকানা, যেখানে শহরের কোলাহল নয়, রাজত্ব করছে স্বাদ আর সুবাস। নরম মাটন, বাসমতি চাল আর ঘিয়ের মিশেলে তৈরি আইসিসিবির কাচ্চি ইতোমধ্যে বেশ জনপ্রিয়। সঙ্গে ঐতিহ্যবাহী স্বাদ নিয়ে হাজির পুরান ঢাকার তেহারি। এখানে সবচেয়ে বেশি স্পেশাল ফুড হচ্ছে আমি সবসময় ট্রাই করি আইসিসিবি হেরিটেজ, যেটা এদের ফুডটা অনেক টেস্টি হয়। ঢাকার পুরান ইফতার বাজার তো একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ভাইবটা ভালো, সো খাবার গুণগত মানও অনেক ভালো। ক্রেতাদের মন জয় করেছে বিশাল আকৃতির চিকেন জালি কাবাব, তার্কিশ নান ও মাটন লেগের স্বাদ। এর সঙ্গে মশলাদার বোরহানি যেন ইফতারের স্বাদকে আরও বাড়িয়ে তুলেছে। আজকে হচ্ছে ফুল চিকেন বারবিকিউ এন্ড লুচি নিয়েছি। বারবিকিউ আইটেমগুলো ভালো লাগে বেশি, কাবাব আইটেমগুলো যেগুলো আছে। আমাদের কালোগুলো সব আইটেমগুলোই ভালো ধরনের ছিল, হচ্ছে কাস্টমার চাহিদা ভালো। এছাড়া স্পেশাল বিফ ও মাটন হালিম ইফতারের অন্যতম আকর্ষণ। ভাজা পোড়া বেশি খাই না, কাবাব টাইপ আইটেমটা একটু খেতে মন চায়, কারণ ওই কয়লায় ভাজা হয়, তেল কম থাকে, এই জন্য আমার হালিমটাই বেশি পছন্দ। রোজার সময় ইফতার কিনার হুড়োহুড়ি, যানজট আর ভিড় অনেকের কাছেই ক্লান্তিকর। সে ঝামেলা এড়িয়ে একটু প্রশান্তির সন্ধানে ক্রেতারা ঝুঁকছেন আইসিসিবির ইফতার আয়োজনে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। শরীয়তপুরে প্রতি বছরই বাড়ছে ভুট্টার আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ভুট্টার আশানুরূপ উৎপাদন হয়েছে। স্বল্প খরচে লাভ বেশি হয় এই ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। বিধান মজুমদার, অনির তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। অন্যান্য ফসলের চাইতে বর্তমানে ভুট্টা চাষ লাভজনক হওয়ায় দিন দিন এ চাষে আগ্রহ বাড়ছে শরীয়তপুরের চাষিদের। তাছাড়া ভুট্টা মানুষের খাদ্যের পাশাপাশি গোখাদ্য ও পরিপক্ক গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে জেলার 6টি উপজেলায় ভুট্টার ফলন বেশ ভালো হয়েছে। এতে খুশি চাষিরা। ভুট্টা চাষ হলো লাভজনক এবং খরচ কম, তাই শস্যায় লস হওয়ার পরিমাণে ভুট্টায় লাভবান বেশি। বর্তমানে 2 বছর ধরে ভুট্টা চাষ করতেছি, মোটামুটি লাভবান। দ্বিতীয়মান কৃষকের দাম ভালো পায় তাই লাভবান। আগে ধরেন 1900 টাকা করে বেচে দিতে 1500 টাকা করে মনে হয়, তো মরিচের থেকে ভালো লাভবান থাকবো আমরা ভুট্টায়। ভুট্টাটা বললে লাভবান হইলো অল্প খরচে, জিনিসটা খুব ভালো হয়। এটা দিয়ে গরুরে খাওয়ানো যায়, ভুট্টা বিক্রি করা যায়, বড় হইলে গাছ এগুলি শুকাইলে লাকড়ি হয়। রোগবালাই কম ও বাজারে নতুন জাতের ভুট্টার ফলন ভালো হয় কৃষকরা এ চাষে আগ্রহী হয়ে উঠছেন জানিয়ে নানান সহযোগিতার কথা জানালো কৃষি বিভাগ। বর্তমানে যেসব জাত চাষ হচ্ছে সেগুলোর ফলন খুব ভালো। তাছাড়া ভুট্টার প্রতিটি অংশ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এটা ভূখাদ্য হিসেবে ব্যবহৃত হয়, জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, পোল্ট্রি ফিড হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য এটি কৃষকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী আকারে আমরা কৃষকদের সহায়তা দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে শরীয়তপুরে 895 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টাঙ্গাইলে পাহাড়ি এলাকায় বাণিজ্যিকভাবে কুল আবাদে অনেকে এখন স্বাবলম্বী। এসব কুল চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। বেশি লাভ হওয়ায় এ ফল চাষে আগ্রহী হচ্ছেন তরুণ উদ্যোক্তারাও। কেউ কেউ কুলের সাথে সাথী ফসল আবাদ করছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলে করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের অনেকেই বেকার সময়টা কাজে লাগাতে কুলের আবাদের প্রতি ঝুঁকে পড়েন। সেই থেকে তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সখীপুরের নামদারপুরের তরুণ উদ্যোক্তা ইলিয়াস হোসেন এখন এই এলাকার কুল চাষীদের কাছে মডেল। তাকে অনুসরণ করে অনেকেই ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন। এখানে আমাদের 4টি ভ্যারাইটির কুল আছে, টক কুল, টক মিষ্টি, ভারত সুন্দরী এবং বল সুন্দরী কুল। তো এবছর আমরা এখন পর্যন্ত আমরা প্রায় 12 লাখ টাকার মতো কুল বিক্রি করছি। এখন পর্যন্ত যে কুল আছে প্রায় 12 থেকে 14 লাখ টাকার মতো বিক্রি হবে। ইলিয়াসের দেখা দেখি বর্তমানে আরো অনেকেই কুল আবাদের প্রতি ঝুঁকছেন। পাশাপাশি এসব বাগানে কাজ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে অনেকের। আমরা পড়াশোনার পাশাপাশি এই কুলের আবাদটা করি। এখন আমি কুল চাষ করি এবং পাশাপাশি আমার অন্যান্য বিজনেস আছে। বেতন মোটামুটি ভালোই দেয়, বেতন খারাপ দেয় না। আমার বেতন দেয় মোটামুটি 20,000 টাকা। আমার ইনশাল্লাহ আমি বগুড়ার মাধ্যমে আমি শান্তিতে চলতে পারি। কুল আবাদে বিভিন্ন সহায়তার কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। এই সমস্ত তরুণ উদ্যোক্তাদেরকে আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় ছোট ছোট আকারে প্রথমে আমরা বাগান স্থাপন করে দিয়েছিলাম। তো পরবর্তীতে তারা এগুলোতে লাভবান হয়ে তাদের এই বাগানগুলোকে তারা সম্প্রসারিত করেছে। চলতি মৌসুমে টাঙ্গাইলের 500 একর জমিতে কুলের আবাদ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় পাহাড়ি এলাকার সখীপুর, ঘাটাইল, মির্জাপুর ও মধুপুরের বিস্তীর্ণ অঞ্চলে এবার কুলের বাম্পার ফলন হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2025 অর্থ বছরের প্রথম 5 মাসে যুক্তরাষ্ট্রে বাজেট ঘাটতির রেকর্ড স্তরে পৌঁছেছে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। শুক্রবার দেশটির অর্থ বিভাগ জানিয়েছে গত অক্টোবরে শুরু হওয়া বাজেট ঘাটতি ছিল $1.147 ট্রিলিয়ন বা $1,14,700 কোটি। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর প্রথম পূর্ণ মাস ফেব্রুয়ারিতে ঘাটতি ছিল $30,700 কোটি, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 4% বেশি। represented here today role এই ছিল পূবালী ব্যাংক বিজনেস টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।